নস্ট্রাদামুস পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে যিনি স্বীকৃত। আমার তো নিজেকে বাংলাদেশ ক্রিকেটের নস্ট্রাদামুস মনে হচ্ছে। মানে গত কয়েক মাসে আমাদের ক্রিকেটে যে যে ঘটনা ঘটবে বলে ভবিষ্যৎবাণী করেছি সবগুলোই কি মিলে গিয়েছে না? মুস্তাফিজুর রহমানকে আইপিএলে বাদ দিয়েছে তখন বলেছিলাম এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কালক্রমে সেটা প্রমাণিত হয়েছে। বলেছিলাম এই সিদ্ধান্তের পূর্ণ ফায়দা নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে না। খেলেনি তো। ওই আলোচনার সময় যখন পাকিস্তান বলছিল বাংলাদেশ না খেললে আমরাও খেলবো না, আমি বলেছিলাম পাকিস্তান খেলবে, খেলেছে। যখন পাকিস্তান বলেছে যে না আমরা খেলবো কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, আমি তখনও বলেছি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচও খেলবে, খেলেছে তো। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল যেমনটা হয়েছে তার অন্যরকম হলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যেত, সেই ভবিষ্যৎবাণী ছিল। ভাগ্যিস তেমনটা হয়নি বলে যে আমাদের ক্রিকেট বেঁচে গিয়েছে সেটাও তো বলেছিলাম, এবং সেটার সঙ্গেও এখন আপনারা সবাই একমতই হবেন। এবং সেই নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে এটাও বলেছিলাম যেই ক্রিকেট বোর্ড গঠিত হয়েছিল মাস 4 আগে, সেই ক্রিকেট বোর্ড 4 বছর মেয়াদি, কিন্তু আর 4 মাসও তারা টিকবে না। টিকেনি তো। 2 মাসের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল ভাই সেই ক্রিকেট বোর্ড ভেঙে গিয়েছে। আমি তো বলেছিলাম আমিনুল ইসলাম বুলবুল ভাইদের বিদায় হবে ভীষণ অসম্মানের ভেতর দিয়ে, সেটাই তো হয়েছে। এবং সর্বশেষ যেটা বলেছিলাম যে বুলবুল ভাই এইবার ভিকটিম কার্ড প্লে করবেন, সিম্প্যাথি কার্ড প্লে করবেন, সেইটা তিনি শুরু করে দিয়েছেন। দৈনিক প্রথম আলোতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, তার কিয়দংশই আজকে অনলাইন ভার্সনে ছাপা হয়েছে, কালকে সেইটা প্রিন্ট ভার্সনে পুরোটাই ছাপা হবে। কিন্তু যেই কিয়দংশ দেখলাম সেইখানেই বুলবুল ভাই তার ভিকটিম কার্ডটা প্লে করেছেন দারুণভাবে, এবং সেইটা যে করবেন আমি ওই ভবিষ্যৎবাণীও আসলে করে দিয়েছিলাম। আমিনুল ইসলাম বুলবুল ভাই এই সাক্ষাৎকারের কিয়দংশে যা যা বলেছেন সেইটা যে তার কার্যক্রমের সাথে কিভাবে কন্ট্রাডিক্ট করে সেটা নিয়ে আজকে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। কালকে এই পুরো ইন্টারভিউ প্রকাশিত হলে বিস্তারিত আলোচনার সুযোগ তো আসলে থাকছেই। আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রাজনৈতিক বিবেচনায়, ফুল স্টপ। তখনকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের রাজনৈতিক স্বার্থ হাসিলের একটা গুটি হিসাবে তাকে ব্যবহার করা হয়েছিল, ফুল স্টপ। এবং পরবর্তীতে যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল, তিনিও সেই রাজনৈতিক স্বার্থ হাসিলের খেলাটাই মেতেছিলেন, ফুল স্টপ। যেটার জের ধরে আমরা টি-20 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারিনি। এখন সেই বুলবুল ভাইকে বিদায় নিতে হয়েছে ক্রিকেট বোর্ড থেকে, এবং সেই বিদায় নেওয়া নিয়ে সে কি কান্নাকাটি, সেই কান্নাকাটির একটু অংশ আজকের ওই প্রথম আলোর ইন্টারভিউর ওই জায়গাটাতে দেখেছিলাম। এবং আমি বলছিলাম যে তিনি কিভাবে নিজের কথার সঙ্গে দ্বিচারিতা হয়ে যায়, কিভাবে তার ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়, কিভাবে সেই কন্ট্রাডিকশনটা হয়, সেটাই আপনাদেরকে একটু লাইন ধরে ধরে যদি আমি একটু বলে শোনাই। এই ইন্টারভিউতে বুলবুল ভাই বলেছেন যে আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম, 20টা সহযোগী সদস্য দেশের সঙ্গে কাজ করেছি, আফগানিস্তানের সঙ্গে কাজ করছি, সরকারের সঙ্গে একটা চর্চা দেখেছি, একটা বোঝাপড়া ছিল যেটা সাধারণত ঘটে থাকে বিশ্বে। আরেকটা জিনিস আমাকে সবসময় আত্মবিশ্বাস দিত, আমার মনে হচ্ছিল দেশটা বদলে গিয়েছে। দেশটা বদলে গিয়েছে এই আত্মবিশ্বাস তাকে দিয়েছিল। তিনি 20টা সহযোগী দেশের সঙ্গে কাজ করেছেন, সেই সব কথাবার্তাগুলো তিনি বলেছেন। কিন্তু তিনি যেভাবে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন সেটা কি বদলে যাওয়ার কোনো ছবি আমাদেরকে দেয়? ফারুক আহমেদকে একদিনের মধ্যে যেভাবে সরিয়ে জমি বিক্রি করতে আসা বুলবুল ভাইকে বোর্ড প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল, সেইটা কি বদলে যাওয়া দেশের চরিত্রের সঙ্গে যায়? এই প্রশ্নের উত্তরটা কি বুলবুল ভাই? বুলবুল ভাই আরো বলেছেন যে বদলে গেছে মানে খেলা ও রাজনীতি একসঙ্গে যাবে না। আমরা কিন্তু খুব জোর গলায় কয়েকটা কথা বলেছি যে আমাদের খেলোয়াড়রা রাজনীতি করতে পারবে না। সাকিব, মাশরাফি, দুর্জয় যারা রাজনৈতিকভাবে জড়িয়ে গিয়েছিল আমরা বলেছি যে খেলোয়াড়রা রাজনৈতিক হতে পারবে না, কিন্তু রাজনীতিবিদ কিভাবে তাহলে খেলায় আসে? মানে রাজনীতিবিদদের কাজ তো রাজনীতি করা। ফেয়ার এনাফ, খুবই সত্যি কথা। রাজনীতিবিদ তো আসিফ মাহমুদ সজীব ভুইয়াও ছিলেন। তিনি কিভাবে তার ওই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনাকে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট করে নেয়? সেটা কি রাজনৈতিক নিয়োগ ছিল না? সেইটাকে আপনি কিভাবে বলবেন, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আপনি এই জায়গাটাতে বলতে পারেন যে দুর্জয় ভাইয়ের কথা বলছেন, মাশরাফির কথা আপনি বলছেন, সাকিবের কথা আপনি বলছেন, আপনি কি তামিমের কথা ইঙ্গিত করছেন? তামিম কিন্তু
নো মোর ক্রিকেটার, তিনি কিন্তু ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তামিমের কথা এখানে বলার কোনো সুযোগ নাই। আর আপনি যদি বলেন যে না, আমি রাজনীতিবিদদের কথা বলেছি, তামিমের এই অ্যাডহক কমিটিতে রাজনৈতিক পরিবারের সন্তান, স্ত্রী, তাদের পরিবারের অংশ বেশ কয়েকজন রয়েছেন, সেইটার কথা আপনি বলেছেন, সেইটা আপনি বলতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আমার কথা তো ওইখানটাতেই থাকবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজনৈতিক পরিচয়ে যে আপনাকে এনে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট করেছিলেন, সেইটার ব্যাখ্যাটা আসলে কি? এই যে যেমন ধরেন আপনি ভিকটিম কার্ড প্লে করে আপনি বলছেন যে পূর্বাঞ্চল থেকে আসার পরে শুনলাম আমাদের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, তখন হঠাৎ করে মনে হলো আমাদের অফিসটা একটা রাজনৈতিক অফিস হয়ে গিয়েছে। শত শত লোক আসা যাওয়া শুরু করলো। এক পর্যায়ে পাইলট আমাকে অনুরোধ করে বললো, ভাই চলেন চলে যাই। তখন ফাহিম ভাই, আমি আর পাইলট বোর্ডে ছিলাম, আমরা সেদিন চলে আসতে বাধ্য হয়েছিলাম। ঠিক হয় নাই, খুবই ভুল হয়েছে, খুবই এইটা বাজে রাজনৈতিক চর্চা হয়েছে, আমি মানছি। কিন্তু বলুন, আপনি নিজে কিভাবে বোর্ডে এসেছিলেন? আপনি যখন বোর্ডে এসেছিলেন তার আগের দিন পর্যন্ত ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। ফারুক আহমেদের বিপক্ষে 8 জন বোর্ড পরিচালক যেভাবে অনাস্থায় এনে গভীর রাতে প্রজ্ঞাপন জারি করে ফারুক ভাইকে সরিয়ে আপনাকে এনএসসি মনোনীত কাউন্সিলর করা হলো, পরের দিন বিকালবেলা আপনাকে বোর্ড প্রেসিডেন্ট করা হলো, সেটা রাজনৈতিক ছিল না? সেই দিন যখন আপনি বোর্ডে আসেন তখন তো আপনার নামেও স্লোগান হয়েছে। কারা স্লোগান দিয়েছে? ওই সময় কি ওইটা সেটা রাজনৈতিক ছিল না? আজকে যখন তামিম এই অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নিয়েছেন তখনও আমরা দেখেছি স্লোগান হয়েছে, বাজে চর্চা। ফারুক ভাই যখন হয়েছিলেন তখনও এরকম আমরা স্লোগান দেখেছি ক্রিকেট বোর্ডের চত্বরে, বাজে চর্চা। কিন্তু বলুন, আপনি যখন হয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট, আপনি তো বিদেশে ছিলেন, 20 বছর বিদেশে, বলছেন আপনার কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্টতা নাই, তাহলে আপনার নামে সেই স্লোগানগুলো কারা দিয়েছিল? সাধারণ ক্রিকেট প্রেমীরা। এই সাধারণ ক্রিকেট প্রেমী, সাধারণ ছাত্র ছাত্রীদের এই ব্র্যাকেটবন্দি শব্দ যুগলের মাঝখানে কারা থাকে সেটা কি আমরা জানি না? আপনি এই বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বে থেকে যখন আপনাকে সরিয়ে দেওয়া হয় তখন আপনি কার সঙ্গে মিটিং করেছেন, কোন রাজনৈতিক দলের নেতার সঙ্গে মিটিং করেছেন, সেইটা কি বিভিন্ন জায়গায় আসেনি? আপনি যখন দায়িত্বে ছিলেন তখন কোন ছাত্র সংগঠনের নেতার সঙ্গে ক্রিকেট বোর্ডে বসে মিটিং করেছেন, সেগুলা কি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসেনি? সেগুলো রাজনৈতিক ছিল না। আজকে আপনি এখানে বড় বড় কথা বলছেন, নিজেকে ভিকটিম সাজাচ্ছেন, আমরা চলে আসতে বাধ্য হয়েছি, রাজনৈতিক মহল হয়ে গিয়েছিল, ক্ষেত্র হয়ে গেছিল, ক্রিকেট বোর্ড রাজনৈতিক অফিস হয়ে গিয়েছিল। তা আপনি যখন দায়িত্ব নিয়েছেন তখনও তো একটা রাজনৈতিক গোষ্ঠীর আশীর্বাদ নিয়ে এবং তাদের আশীর্বাদে থেকে এবং তাদের আশীর্বাদে বাংলাদেশের T20 বিশ্বকাপ না খেলাটা আপনি এনশিওর করেছেন, করেন নাই? সেইগুলো রাজনৈতিক ছিল না, এইগুলো রাজনৈতিক হয়ে গেছে। এবং আপনি আপনার ভিকটিম কার্ডের আরেকটা খুব ভালো অংশ প্লে করেছেন, যেইখানটাতে আপনার এশিয়ান ক্রিকেট কাউন্সিলে চাকরি হয়ে গিয়েছিল আপনি বলছেন, কিন্তু সেইটা আসলে হচ্ছে না শেষ পর্যন্ত। কেন? তিনি বলছেন যে এসিসির সেই চাকরিটি হয়নি প্রভাবশালী দুটো দেশ ভেটো দেওয়ায়। তিনি আমিনুল বলেন একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসসিসিতে, মানে এসসিসি মানে হচ্ছে কি এসিসি, ইনফ্যাক্ট সেইটা হচ্ছে কি এখানে ভুল লিখেছে, এসসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে, কিন্তু বড় দুটো দেশ ভেটো দিয়েছে, সেটা হয়তো আর হবে না। এসিসিতে আপনি চাকরি করতেই পারেন, সেই যোগ্যতা আপনার রয়েছে। 20টা এরকম মানে ক্রিকেট ডেভেলপিং দেশে আপনি কাজ করেছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও আগে চাকরি করেছেন, হতেই পারে। সেটা কি বুলবুল ভাই গিভ অ্যান্ড টেক না? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি, সেই মোহসিন নাকবি। আপনি এই পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা দেশ হিসাবে পাকিস্তানের স্বার্থ উদ্ধারের জন্য বাংলাদেশে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসাবে 12ই ফেব্রুয়ারি ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে বাংলাদেশকে বিশ্বকাপ না খেলানোর যেই কার্ড প্লে করেছিলেন, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে যেই বাজিটা আপনি ধরেছিলেন, সেটারই একটা পুরস্কার আপনার এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চাকরিতে ছিল, রাইট? সেই পুরস্কারটা আপনি পেলেন না, এখন আপনি অন্য দেশগুলোকে সেটা দায় দিয়ে দিচ্ছেন। অবশ্যই সেখানে দায় থাকতে পারে, এবং এইখানটাতে আপনি নাম লেখেন নাই তো, 2টা দেশের কথা বলছেন, একটা দেশ ধরেন ভারত আমরা ধরে নিলাম, কিন্তু সেই ভারতের সঙ্গে পাঙ্গাটা আপনি নিয়েছিলেন কেন? আপনি নিয়েছিলেন কারণ আপনি পাকিস্তানের খুঁটিটা ধরেছিলেন, আপনি সেই কাইট ডিপ্লোমেসি করে এসেছেন, ফলে আপনি ভেবেছিলেন যে এইখানে আপনার চাকরিটা রয়েছে। রাজনৈতিক খেলায় পারেন নাই, রাজনৈতিক খেলায় মহসিন নাকবি আপনাকে চাকরি দিতে পারে নাই এসিসিতে, প্লেন এন্ড সিম্পল। কিন্তু আপনি এটাকে উপস্থাপন করছেন কিভাবে? যে ভিকটিম কার্ড প্লে করছেন, আমার ওইখানে চাকরি হওয়ার কথা ছিল কিন্তু ভেটো দেওয়ার কারণে 2টা প্রভাবশালী দেশ, যার একটা নিশ্চিতভাবে ইন্ডিয়া, এই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তো এখনো ওই জিগের মধ্যেই আছেন, ফলে হচ্ছে কি আপনি বলছেন যে ওই কারণে আপনার চাকরিটা হয়নি, ওই কারণেই হচ্ছে কি আপনি এখন কি করবেন না করবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। দেখেন বুলুল ভাই, আপনি যে ভিকটিম কার্ড প্লে করবেন সেটা আসলে জানা কথা,
এবং আপনার সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক যাদের যাদের রয়েছে এই সুদীর্ঘ সময়ে, তারাই জানে যে আপনি আসলে প্লেইং ক্যারিয়ারও কেমন ছিলেন, তারপরের ক্যারিয়ারটা ভিকটিম কার্ড প্লে করাটা এটা আপনার জন্য সবসময় খুব ইজি একটা অপশন। আজকে আপনি রাজনৈতিক দোহাই দেন, কিন্তু আপনি নিজে যে রাজনৈতিকভাবে এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন সেই বিষয়ে আপনি কিছু বলবেন না। আপনি দেশ বদলে যাওয়ার আশাবাদের কথা বলেন যে ভেবেছিলাম দেশটা বদলে গিয়েছে, কিন্তু সেই বদলে যাওয়ার কোনো নমুনা আমরা দেখি না। যখন আপনি নিজে চিঠি দিয়ে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসাবে কাউন্সিলরের লিস্ট পাল্টে দেন, সেটা কি বদলে যাওয়ার নমুনা? সেইটা কি কোনো রাজনৈতিক বিবেচনা না? আপনি আজকে ক্রিকেট বোর্ড থেকে যেইভাবে আপনাকে বিতাড়িত হতে হয়েছে সেই জন্য আপনি কান্নাকাটি করছেন, কোট আনকোট, কিন্তু সেইভাবে তো আগের প্রেসিডেন্ট ফারুক আহমেদকে বিতাড়িত করেও আপনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন। ফারুক ভাই তো আপনার কলিগ, কোথায়? আপনার তো সেই সময় এরকম কোনো কথা ছিল না। আপনি তো তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলেন নাই যে না ভাই আমি এইভাবে বোর্ড প্রেসিডেন্ট হব না, আমি প্রপার ওয়েতে হলে হব। তখন তো সেই জিনিসগুলো বলেন নাই, কিন্তু এখন আপনি সেটা বলছেন। এবং যেইটা আমি বলছিলাম, আমার কাছে আসলে ভালোই লাগছে এই খেলাটা। এবং আমার আরো একটা ভবিষ্যৎবাণী যখন মিলে গেছে নস্ট্রাডামাসের মতো, যখন আমি বলেছিলাম যে আপনি ভিকটিম কার্ডটা প্লে করবেন, সেইটা আপনি প্লে করেছেন। আমি এইটাও বলেছি যে আপনি নিশ্চিতভাবে ইন্টারভিউ দিয়ে কান্নাকাটি পর্যন্তও করবেন, সেই সময়ও আসছে, সেই সময়ও খুব বেশি দূরে না। এবং এই দেশের একটা অংশের মানুষ যারা আসলে বোকা হতে চায়, যারা বিভ্রান্ত হতেই চায়, যারা বিভ্রান্তির মধ্যে থাকতেই ভালোবাসে, তাদেরকে আপনি বিভ্রান্ত করতে পারবেন। কিন্তু যেই কথাগুলো এই যে ছোট্ট কিয়দ অংশে প্রথম আলোর ইন্টারভিউর মধ্যে আজকে তারা অনলাইন ভার্সনে যতটুকু ছেড়েছে, সেইখানটাতেই বুলবুল ভাই আপনার সেই সেলফ কন্ট্রাডিকশন, আপনার সেই ডাবল স্ট্যান্ডার্ডের প্রমাণটা কি প্রবলভাবেই পাওয়া যাচ্ছে না। এবং আমি এই ইন্টারভিউটাতে আরো কিভাবে আপনি নিজেকে অসহায়, পরিস্থিতির শিকার, ভিকটিম হিসাবে দেখাবেন, সেইটা দেখার জন্য আমি অপেক্ষা করে আছি প্রিয় বুলবুল ভাই।